ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বাধা। ইউক্রেনে আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, নিশানায় পশ্চিমারা। রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনে হামলা। শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে তদবির করেছিলেন মোদি। এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে না জাতিসংঘ, দাবি ট্রাম্পের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বাধা। ইসরায়েলের কাছে $1 বিলিয়ন অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানানোর সময় এ প্যাকেজে প্রস্তুত করা হয়েছিল। 2জন কংগ্রেসের সহকারী দ্য হিলকে জানান যে অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা আরোপ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমে এই বাধার কথা রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছে ডেমোক্রেট আইন নির্ধারকরা এই বাধা প্রয়োগ করেছেন। সরকারি চাকরিজীবীদের বেতন 5% হারে বাড়ানোর সুপারিশকারীদের চাকরিজীবীদের বেতন 5% হারে বাড়ানোর সুপারিশ। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ 4 জন আইন নির্ধারকের কাছে নির্দিষ্ট ডলারের উপরে অস্ত্র বিক্রয় অর্ডার পৃথকভাবে অবরুদ্ধ করার ক্ষমতা রয়েছে। ট্রাম্প এই বাধা অতিক্রম করার চেষ্টা করতে পারেন। তিনি 2019 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে 8 বিলিয়নেরও বেশি অস্ত্র বিক্রি করতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ঘোষণা দেন। তৎকালীন রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তার বিরুদ্ধে ভোট দেওয়া হয়েছিল। ইসরায়েলের জন্য অস্ত্র বিক্রয় ঐতিহাসিকভাবে দ্বিপাক্ষিক হলেও ডেমোক্রেটরা ক্রমবর্ধমানভাবে গাজা স্ট্রিপে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ও নেতানিয়াহুর প্যালেস্টাইনিদের প্রতি নীতির ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে 7 অক্টোবর 2023 থেকে আনুমানিক প্রায় 47,000 ফিলিস্তিনি মারা গেছে, যার অর্ধেক মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তি। গাজার প্রায় 2 মিলিয়ন বাসিন্দাদের মানবিক সহায়তা প্রয়োজন। ইউক্রেনে আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনে আরও 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা ইউক্রেনের উত্তর-পূর্ব খার্কিভ অঞ্চলের নোভোমোলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেন। এতদিন পর্যন্ত নদীটির 2 তীর 2 দেশের সেনাদের দখলে ছিল। গ্রামটি খার্কিভের পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলে কয়েকটি স্থানে রণক্ষেত্রের সম্মুখভাগ এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভোকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাসের চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে আগামী 24 ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে। রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা। ইউক্রেনের হামলায় দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ড হয়েছে বলে কিয়েভ বুধবার জানিয়েছে। এর আগে স্থানীয় গভর্নর ওই স্থাপনায় আগুন লাগার খবর দেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় বিমান হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলোর উপর চালানো মস্কোর অবিরাম হামলার প্রতিক্রিয়া এটি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায় হামলার লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে এবং সেখানে আগুন ধরে গেছে। ওই স্থাপনা রুশ দখলদার বাহিনীর জন্য পেট্রোল ও ডিজেল সরবরাহে যুক্ত ছিল। কিয়েভ হুঁশিয়ারি দিয়ে বলেছে রাশিয়া সশস্ত্র আগ্রাসনকে সমর্থনকারী কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত থাকবে। স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, আমাদের সেনারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে, তবে এর ধ্বংসাবশেষ রাশিয়ার নোভোমিনস্কা গ্রামে একটি তেলের রিজার্ভারে পড়েছে। তিনি আরও জানান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে 55 জন ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে কেউ আহত হয়নি। ডিপোতে সামান্য পরিমাণ পেট্রোলিয়াম পণ্য অবশিষ্ট ছিল। এছাড়া ইউক্রেন জানিয়েছে তারা দক্ষিণ জাপোরিজিয়ায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে একটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে। গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, নিশানায় পশ্চিমারা। সামরিক খাতে নজর বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি একের পর এক তাদের সামরিক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে। এবার গোপনে তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে। এটি নিয়ে পশ্চিমাদেরও নিশানা করা যাবে। গত শুক্রবার 31 জানুয়ারি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে
গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্র 3000 কিলোমিটার দূরের নিশানায় আঘাত আনতে পারবে। এটির নকশায় সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। ইরানের জাতীয় প্রতিরক্ষা পরিষদ বা NCRI এর বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি এর আগে তেহরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এছাড়া তারা বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর অস্ত্র কর্মসূচি বৃদ্ধিকরণের বিষয়েও তথ্য প্রকাশ করেছে। NCRI মূলত ফ্রান্স ও আলবেনিয়া ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল প্রতিষ্ঠাতা মাসুদ রাজাবি এবং আবুল হাসান বানিসাদর। সংগঠনের মার্কিন প্রতিনিধি সোনা সামসামি বলেন, ইরানের শাসকরা পশ্চিমাদের নমনীয়তার আড়ালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এটি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। তিনি বলেন, তেহরান আজকের মতো এত দুর্বল আর অসহায় কখনো ছিল না। এর জন্য দেশটির শাসকরা দ্রুতই পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে। অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের প্রসারে ইরানকে দায়ী করার সময় এখন। প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুত শহর থেকে 35 কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রের কাজ চলছে। অর্গানাইজেশন ফর অ্যাডভান্সড ডিফেন্স রিসার্চ বা NPND এবং IRGCর মহাকাশ বাহিনীর বিশেষজ্ঞরা এই গবেষণা চালিয়ে যাচ্ছেন। সেখানে পারমাণবিক শক্তিচালিত সম্পন্ন ওয়ারহেড তৈরির কাজ চলছে। এটি জ্বালানি সম্পন্ন ঘাম 100 নামের একটি রকেটে যুক্ত করা হবে। ফলে তা 3000 কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হবে। ইরান পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলে এটি সরাসরি গ্রিসের মতো ইউরোপীয় অঞ্চলে আঘাত আনতে সক্ষম হবে। এমনকি দেশটির শত্রুপক্ষ যেমন ইসরায়েলে হামলা চালানো আরও সহজতর হবে। সঠিকভাবে পরিচালিত হচ্ছে না জাতিসংঘ, দাবি ট্রাম্পের। জাতিসংঘ ভীষণ সম্ভাবনাময় হলেও তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সব দেশের অর্থে জাতিসংঘ পরিচালিত হওয়া উচিত, অথচ সবসময়ের মতো আমরা শুধু অনুদান দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কখনো সাহায্য পাই না। অথচ এটাই তো জাতিসংঘের প্রাথমিক কাজ হওয়া উচিত। বুধবার 5 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা UNHRC থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের একটি কার্যনির্বাহী নির্দেশপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই নির্দেশে জাতিসংঘের প্রতি আমেরিকার বরাদ্দ অনুদান সংক্রান্ত বিষয়টি পর্যালোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা বা UNRWA থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দেন ট্রাম্প। ইউনেস্কোর সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ঘোষণার পরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, জাতিসংঘের কর্মদক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য নিরন্তর সংস্কারমূলক কাজ করেছেন গুতেরেস। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সাহায্যের কারণে জাতিসংঘ অগণিত জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। বিশ্বের এই সামগ্রিক অশান্ত পরিবেশের সেক্রেটারি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরালো করাটা আগ্রহী। অন্যদিকে আমেরিকার প্রতি জাতিসংঘের সংস্থাগুলোর বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছেন হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ক। তিনি বলেন, সাধারণভাবে নির্দেশের মাধ্যমে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য দেশের তুলনায় আমেরিকার অনুদানের অঙ্ক পুনর্বিবেচনা করা হবে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে তদবির করেছিলেন মোদি। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আমন্ত্রণপত্র আদায় করে নেওয়া যায়, সেজন্য গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনই বিস্ফোরক দাবি করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। যদি এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন জয়শঙ্কর। গত ডিসেম্বর মাসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে রাহুল গান্ধী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে সোমবার 3রা ফেব্রুয়ারি অভিযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 2024 সালের ডিসেম্বর মাসে আমি যুক্তরাষ্ট্রে যে সফর করেছি তা নিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন রাহুল গান্ধী। আমি তৎকালীন বাইডেন প্রশাসনের সেক্রেটারি অফ স্টেট এবং NSA সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমাদের কনসাল জেনারেলের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলাম। আমি যখন সেখানে ছিলাম সেই সময় পরবর্তীতে যিনি NSA-র দায়িত্ব নিতে চলেছেন তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন। এদিন রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতার দাবির পাল্টা জবাব দেন এস জয়শঙ্কর। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণ জানানো নিয়ে কোনো আলোচনায় হয়নি। আমাদের প্রধানমন্ত্রী যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না সেটা তো সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। বস্তুত ভারত সাধারণত বিশেষ প্রতিনিধিদের দিয়েই প্রতিনিধিত্ব পেশ করে। হয়তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাহুল গান্ধী এসব বলছেন। শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব। ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসন করে গাজা উপত্যকা দখল করার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা এখন নিন্দা কুড়াচ্ছে আমেরিকার শত্রু থেকে মিত্র সবার কাছেই। মধ্যপ্রাচ্যে আমেরিকান মিত্র দেশ
যেমন মিশর ও জর্ডান এরই মধ্যে গাজার 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে অঞ্চলটির বাইরে অন্যত্র পুনর্বাসনের ধারণাকে প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এই বিস্ময়কর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকে সমর্থন করা শামিল। তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে মিশর ও জর্ডানের পর এবার মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সৌদি আরব ট্রাম্পের এই সম্প্রসারিত পরিকল্পনা বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। দেশটি উল্লেখ করেছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে তাদের দীর্ঘদিনের অবস্থান দৃঢ়, অবিচল ও অপরিবর্তিত রয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব পূর্বে যেমনটি বলেছিল এখনো তা পুনর্ব্যক্ত করছে। ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি কোনো ধরনের আঘাতকে সৌদি আরব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। হোক তা ইসরায়েলি বসতি স্থাপনের নীতি, ফিলিস্তিনি ভূমি দখল করা বা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গাজাবাসীদের অবশ্যই তাদের বাড়িতে ফিরতে দেওয়া উচিত। তাদেরকে উপত্যকা পুনর্নির্মাণের অনুমতি দেওয়া উচিত এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে আমাদেরও তাদের সাথে থাকা উচিত। স্টারমার তার সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে যুক্তরাজ্যের সংসদকে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আরেক মিত্র ফ্রান্স ও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, গাজা তৃতীয় কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য প্রচারণা চালিয়ে যাবে, যা একমাত্র ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্য দীর্ঘমেয়াদে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গাজার ভবিষ্যতের সাথে তৃতীয় রাষ্ট্রের নিয়ন্ত্রণ জড়িত হওয়া উচিত নয়। আরেক শক্তিশালী মিত্র জার্মানি ও ট্রাম্পের প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ফিলিস্তিন এবং ইসরায়েলিরা শান্তি, নিরাপত্তা এবং মর্যাদার সাথে বসবাস করতে পারবে তা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ। এটাই স্পষ্ট যে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনিদের। এগুলো ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের সূচনা বিন্দু গঠন করবে, বেয়ারবক বলেন।